তাহলে এক পক্ষ তো দুইটা পক্ষ থাকে, একটা মানে আওয়ামী লীগের পক্ষ আর একটা বিএনপির পক্ষ। কেউ আমাকে মন করে, আমাকে কিন্তু দেওয়া হয়। পরে তখন যিনি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, পরের বার উনি কথা দিলেন যে এটা সেক্রেটারির একটা কোটা থাকে, সেই কোটায় আমি চেষ্টা করবো তোমাকে দেওয়ার ক্ষেত্রে। আমি কিন্তু পরের বছর সেই কোটায় পেয়েছিলাম। তো আমি একটু ব্যক্তিগত আমার একটা আমি নিজে দাবি করতে পারি যে আমি আমার একটা দীর্ঘ ক্যারিয়ার 91 সাল থেকে সাংবাদিকতায়, তার আগেও এরশাদের আমলে আমি প্রচুর লেখালেখি করেছি তখন সামরিক শাসন। তারপরও আমি বলি যে আমি দীর্ঘ অভিজ্ঞতার পরে আমি খবরের কাগজ করেছি, সংবাদ, প্রথম আলো এবং কালের কণ্ঠ, তিনটাতেই কালের কণ্ঠ তো নিজে পরিচালনার একটা দীর্ঘ অভিজ্ঞতা। তারপরে এই তিনটা পত্রিকার যে ত্রুটি বিচ্যুতি, সেগুলাকে কিভাবে অ্যাকোমোডেট করে একটা একটা ভালো পত্রিকা করা যায়, সেই জন্য কিন্তু এই প্রচেষ্টা। আমি প্রথমে গেলাম আব্দুল আবু সাইদ স্যারের কাছে, স্যার একটা পত্রিকা করতে চাই, আমার কি করণীয় বলেন। মানে খুবই হতাশা প্রকাশ করে বললেন পত্রিকার ভাষা ঠিক নাই, এই যে কোনো পত্রিকায় আমি এখন আর পড়ি না, কারণ এটা উল্টা উল্টা ভাষা, এটা কোনো কিছু ঠিক নাই, তুমি কি করবো এখন, মানে এখন পত্রিকা করে, আর এখন তো সব হয়েছে ফেক নিউজের যুগ। আমি বললাম সেখানেও যদি একটা সত্যনিষ্ঠ ইয়া করা যায় বা একটা নন পার্টিজান, যেটা আমি দেখলাম যে আসলে সেটা করা কঠিন, কিন্তু একটা নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ এরকম একটা কাগজ। উনি বললেন যে উনি 50টা বইয়ের তালিকা দিলেন যে এই বইগুলো যদি পড়াইতে পারো তাইলে বুঝবো যে হ্যাঁ তাইলে তোমার পত্রিকায় কিছু ভাষা ঠিক লাগবে। আমি সত্যি সত্যি তার তালিকা নিয়ে আসলাম এবং কারণ বাজারে এই যে মামুন যে অফিসে, ওই বিল্ডিং এ আমার ক্যাম্প অফিস ছিল, লিটারেলি আমি পড়ানো শুরু করলাম সাংবাদিকদের, যাদের নিয়োগ করলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি তখন অনেকেই বলেছে বেকার সাংবাদিকদের চাকরি দিয়েছেন, এখানে বেকার সাংবাদিকদের কর্মসংস্থান। আমি দেখেছি যে তারা ভালো সাংবাদিকতা করেছিল কিনা, কেন চাকরি গেছে বা কেন তখন ইয়ে হয়েছে, করোনার কালে অনেকে চাকরি হারাইছেন, অনেকে বেকার হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যারা ভালো মানে সাংবাদিকতা করছে কিন্তু চাকরি হারাইছে, এটা তো তার নিয়তি। তো তাদেরকে ইয়ে করলাম, লিটারালি পত্রিকা ওই তালিকা অনুযায়ী পড়ালাম আর বিভিন্ন গ্রুপ গ্রুপ হয়ে। তারপরও আমরা এই ইয়াটা নিলাম। এখন একটা পত্রিকা লার্জ স্কেলের একটা পত্রিকা করতে হলে এটার বেতন আসে কত? ওই যে যেহেতু ওই যে আমি ওই সাংবাদিকতা তো শিখিনি, যে সংবাদ আহমদুল কবির আমার সম্পাদক ছিলেন, বদরুর রহমান তখন ভারপ্রাপ্ত সম্পাদক, তারপরে বদরুর রহমান আমার সম্পাদক। এইভাবেই তো আসলে সাংবাদিকতা একটা পেশাদার, তো ওই জায়গাগুলো থেকেই তো আমরা মানে আমাদের আরবিএস বা আমরা ট্রেনিংটা ওইটাই পেয়েছি যে এর বাইরে কিছু শিখি না। ফলে আমার হাত দিয়ে যে কাগজটা বের হবে সেই কাগজটা 100% পেশাদারত্ব থাকতে হবে, সেই কাগজটা 100% তার সততার জায়গা থাকতে হবে, নিষ্ঠার জায়গা থাকতে হবে, এবং কোনো ফেক নিউজ সেই কাগজ ছড়াতে পারবে। এটাই তো একটা কমিটমেন্ট, এটাই ছিল আমার। এবং আপনি দেখেন যে 3 বছরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন মানে যারা রিসার্চ করে, মানে যারা ফেক নিউজ কারা ছড়ায়, সেখানে খবরের কাগজ ছিল শূন্য। খবরের কাগজ কোনো ফেক নিউজ ছড়ায়নি। কোন সরকারি যে সঠিক চলে গেছে তার প্রতিষ্ঠানও তখন এই সার্ভে করিয়েছে, পাইনি কোনো রিপোর্ট। এবং আপনি দেখেন যে একটা আপনি যখন ডিক্লারেশন নেবেন তখন কিন্তু সমস্ত গোয়েন্দা সংস্থার আপনার করতে হয়, যাচাই বাছাই করে আপনাকে একটা ডিক্লারেশন দেয়। বলেন এই 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 প্রশ্নের জবাব কি? আপনি ডিক্লারেশন দেওয়ার পর একটা পত্রিকা যখন আমি শুরু করলাম তখন আমার মাসে খরচ হলো 2.5 কোটি টাকা, স্যালারি 75 লাখ টাকা। তা আপনি 6 মাস চালানোর পরে আপনি এলিজিবল হবেন যে আপনি এটা মিডিয়াভুক্ত হবেন। কেন মিডিয়াভুক্ত? এই 6 মাসে আমার খরচ কত? 2.5 কোটি টাকা মাসে খরচ হবে। কেন আপনাকে আবার মিডিয়াভুক্ত হতে হবে? আপনি তো সরকারি প্রতিষ্ঠান, জেলা প্রশাসক আপনাকে মিডিয়া ডিক্লারেশন দিয়েছে, তারপর আপনি পত্রিকা শুরু করেছেন। তাহলে আপনি শুরু করতে পারেন না। অন্য কোনো মিডিয়া আছে যে একটা সরকারি সংস্থা টিভি যখন অনুমোদন নেয় তারপরে আবার কি তাকে এই 6 মাস পরে তাকে যাচাই বাছাইয়ের জন্য আর কোনো সংস্থার কাছে নিতে হয়, মিডিয়াভুক্ত হতে হয়? তাহলে পত্রিকা হতে হবে না। তারপরে কিন্তু আপনি ওখানেই শেষ না, আবার আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে।
এখন 6 মাসে আপনি এমন এমন রিপোর্ট করেছেন, আর আপনি যদি ওই সরকারি ধরনের রিপোর্ট করেন, তাহলে তো আপনার এই পত্রিকা পাঠকরা করবে না। আপনি যদি পাঠকরা পাইতে হন, আপনার বস্তুনিষ্ঠ রিপোর্ট প্রকাশ করতে হবে, সত্য প্রকাশ করতে হবে। আমি তখন ডেপুটি স্পিকারের দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করলাম, আমার অফিস তো দায় অবস্থা। আমি তখন বিএনপির 1 কোটি সদস্য মানে নেতা কর্মী ঘর ছাড়া, এই রিপোর্ট করার কারণে আমার মানে যে রিপোর্ট করছে তার তো অফিসে আসাই বন্ধ, তার চাকরি কেন রইল। এবং এই ডিক্লারেশনটার আগে পুরা মানে প্রথমে তো বলছে শীর্ষ 5 জনের একটা বায়োগ্রাফি দেন, আমরা যাচাই বাছাই করব। তারপরে আসছে কি সেকশনের যারা চিফ আছে তাদের সহ সবার বায়োডাটা এবং নিয়োগপত্র সহ আমাদের কাছে পাঠান, আমরা দেখবো যে আপনারা ইয়ে করেছেন কিনা। সবাই মানে সবাই কোন মনের কোন মানসিকতার কোন লাইনের, সেগুলো আমাকে দেখতে হবে। আপনি চিন্তা করেন, এগুলো তো সরকার শিখিয়ে দেন, এই সংস্থাগুলো করেছে। আপনি দেখেন হ্যারাসমেন্টের একটা মানে সীমা থাকে, তারপরেও কিন্তু আমরা পত্রিকাটাকে মানে ওইভাবে আমরা চেষ্টা করেছি। এমন কোন সংস্থা নাই তো যেখানে একটা প্রতিষ্ঠান প্রমাণ করেছে যে সে ফেক নিউজ ছড়ায় না, একটা প্রতিষ্ঠান প্রমাণ করেছে যে সে এই মানে কোন রকম কোন পার্টিজান পত্রিকা না, একটা নিউজ পেপার প্রমাণ করেছে সে কোন রকম মিথ্যা তথ্য ছড়ায় না, তাহলে সেই প্রতিষ্ঠানের এত হেসাব পোহাতে হবে, সরকারি এত সংস্থার করতে হবে কেন? তাহলে মিডিয়া কি করে টিকে থাকবে? কিন্তু অনেকেই বড় বড় কথা বললেন, অনেকেই কেন আমি প্রতিষ্ঠান করব, আমি প্রতিষ্ঠান করেছি, আমি এখনই এতগুলো মিডিয়ার সামনে আমি মানে বুকে হাত দিয়ে বলতে পারি যে খবরের কাগজ ফেক নিউজ ছড়ানোর জন্য সৃষ্টি হয়নি, তৈরি হয়নি, বরং আমরা ওই যে মামুন বলেছিল যে আমরা এমন কারক আছে, এমন কোন যাতে যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষতিগ্রস্ত না হয়, যে দুর্নীতিবাজ তার বিরুদ্ধে তো কলম ধরবি, তাহলে সাংবাদিকতা কেন, তাই না? যে অন্যায় করবে তার বিরুদ্ধে তো অ্যাকশন হবেই, তার বিরুদ্ধে তো রিপোর্ট হবেই। এখন একটা নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত কিনা, একটা পত্রিকা একটা অসহায়ের কাঁধে হাত রাখলো কিনা, সেটা আপনাকে দেখতে হবে। তাইলে সেই পত্রিক প্রতিষ্ঠানও কি আপনি এখন জিজ্ঞাসা করবেন এটা কি ফেসিবাদের পত্রিকা ছিল, বা এটা কি ফেসিবাদের লাইনের, নাকি এটা আমাদের লাইনের, এটা এখনো দেখা হচ্ছে। স্টিল আই এম ফেসিং লটস অফ প্রবলেম, কিন্তু এই আমরা এখনো আমাদের কোন কর্মকর্তা মানে জেলা লেভেল বলেন, ঢাকায় বলেন, বেতন বাকি নাই, বকেয়া নাই, আমাদের সমস্ত কিছু আছে মানে ঠিক আছে, কিন্তু আমরা সরকারি সুবিধা পাবো না, আমাদেরকে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলতে হবে। তাহলে আপনি এই যে মিডিয়া কমিশন প্রথম যখন হয়, তখন বলা হয়েছে কি ডেইলি স্টার প্রথম আলোর বানানো একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটাও মিডিয়াতে আমাকে পড়তে হয়েছে। তারপর আমি দেখলাম যে কামাল ভাই তো এই কাজ করার কথা না, ভালো করে আরো বললাম, আমরা যে রিপোর্ট চাচ্ছি সেটা কি ভুল চাচ্ছি কিনা সেটাও দেখলাম যে তো ঠিক আছে, তাইলে এটা কিভাবে এই রিপোর্ট অন্য মিডিয়া আসে, সেই মিডিয়ার বিরুদ্ধে কি কোনো ওইরকম সোচ্চার কোনো এসছে, কোনো প্রতিবাদ, কোনো কিছু? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।